ওই যে জাহিদের বান্ধবী বলল। কইছে কইছে। আচ্ছা, আজকে ক্যাশ ফ্লো এটার এনইউ 2013-তে আসা একটি কোশ্চেন আপনাদেরকে সমাধান করছি। আর মনে হচ্ছে আমার ডিসপ্লে মনে হয় সকলে দেখতে পাচ্ছেন নাকি? সমস্যা হলে অবশ্যই আগে ভাগে বলবেন, অথবা আমার সাউন্ডে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন, যেহেতু ক্যাশ ফ্লো করি, প্রতিটা অঙ্কেই কোনো না কোনো কিছু নতুন আসবে। ঠিক আছে, জি আপনারা স্যার, যে কোনো ভাবেই হোক নোট করার চেষ্টা করবেন। অবশ্যই। একটি ক্যাশ ফ্লোতে আমি গত ক্লাসে, মানে গত 2 ক্লাসেই বেসিক আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মোটামুটি বেসিক যেটুকু প্রয়োজন। ঠিক আছে, আর আমি যেই শর্টকাট টেকনিক ব্যবহার করি সেটা দিয়ে ব্যবহার করেই আপনাদেরকে শিখাচ্ছি। আশাবাদী পারবেন। এখন দেখেন, আমি এটা একটু পড়ি। এখানে আমাদের করতে বলছে prepare prepare a statement of cash flow for the year 2014 using the কি লেখছে, ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড। তাহলে আমরা এটা করব কোন মেথডে বলেন? ইনডাইরেক্ট মেথডে। ঠিক আছে, ইনডাইরেক্ট মেথডে আপনারা সকলেই জানেন যে আমরা ক্যাশ ফ্লোতে করি মাত্র কয়টা কাজ? 3টে কাজ করি। কয়টা কাজ করি বলেন? তিনটা কাজ। যে কজন কথা বলতে পারবেন একটু বললেই ভালো হয়। আহ সকলে মিউট, যে রায়ান আপু মিউট অফ করে রাখছেন, অন করে রাখেন। আরিয়ান আপু মিউট অফ করে অন করে রাখেন, কথা বলবেন। অবশ্যই অবশ্যই স্যার, এই যে আচ্ছা, আচ্ছা। আমরা কি বলি, অপারেটিং সিস্টেমে এখানে মানে ক্যাশ ফ্লোতে কয়টা কাজ করি একটু বলবেন? অপারেটিং সিস্টেমে আমরা কাজ করি 3টা কাজ তিনটা করি। কাজ করি। কয়টা কাজ করি? 3টা। তিনটা কাজ করি। এই 3টা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রথমে হচ্ছে অপারেটিং, পরে ইনভেস্টিং, অপারেটিং পরে ফাইন্যান্সিং। অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং, বলেন। তারপর ফাইন্যান্সিং। অপারেটিং, অপারেটিং, তারপর হচ্ছে ইনভেস্টিং। ঠিক আছে, ইনভেস্টিং, সাউন্ড ফাইন্যান্সিং। আছে কারটা থেকে? আমারটা থেকে না অন্য কারোটা থেকে? সম্ভবত জি, ঠিক আছে, গেছে। আচ্ছা দেখেন, বলছি 3টা আমরা কাজ করি, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা তো মনে থাকবে নাকি? জি। জি আচ্ছা, ম্যাথ করার শুরুতেই আমাদের প্রথমে যাই কি বলেন, এই ক্যাশ, আচ্ছা এই আমরা এখানে লিখে নিব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কি লিখবো বলেন? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্রথমে আমাদের যায় হচ্ছে নিট ইনকাম। কি যায় বলেন? নেট ইনকাম। নিট ইনকাম। এখন নিট ইনকামটা দেখেন তো একটু, কত এখানে? নেট ইনকাম দেওয়া নিট ইনকাম দেওয়া আছে 64,000 টাকা, সরি 46,000 টাকা। কত টাকা দেওয়া আছে বলেন? 46,000। 46,000 টাকা। নিট ইনকাম নিলাম 46,000 টাকা। এরপরে এই নিট ইনকাম লেখার পরে এই লেখাটাও সকলেই মুখস্থ করবেন এবং এই লেখাটাই করবেন। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার বলতেছি, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই লেখাটা সকলে অ্যাক্টিভিটিস। একটু মুখস্থ করে নেবেন। সব ওকে। যত ক্যাশ ফ্লো আছে এই লেখাটাই লিখবেন। ঠিক আছে, আর আমরা কাজ করি অ্যাডজাস্টমেন্ট কি, ধরেন আমরা ইনকাম। অনেকেই এক এক রাইটারের বই ব্যবহার করি, এক এক রাইটার এক এক কিছু মানে এক এক ভাবে লেখে, আপনারা তাই মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে আর কি মাথায় থাকবে না। একটা লাইনই মুখস্থ রাখবেন, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপরে আমরা শুরু করব কি কি বলেন, ক্যাশ ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কি শুরু করব বলেন? অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস বের করার আমরা চেষ্টা করব। এখন আমি অপারেটিং অ্যাক্টিভিটিস আপনাদের কালকে বলে দিয়েছিলাম,
প্রথমে আমরা নিব কি বলেন, ডেপ্রিসিয়েশন। বলেন একটু ডেপ্রিসিয়েশন, সবাই বললে ভালো হয়। কি প্রথমে কি বের করবেন? ডেপ্রিসিয়েশন। আচ্ছা, দ্বিতীয়তে বের করবেন হচ্ছে গেইন অন সেলস, তৃতীয়তে লস অন সেলস। আবার বলেন মানে উপরে প্রথমে দুইটা জি বলেন। বলছি লস অন সেলস কি দুইটা হয়ে গেছে? ওই গেইন অন সেলস লস অন সেলস একই কথা। মানে একটা সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আর বিক্রয়জনিত লাভ, বুঝছেন? গেইন অন সেলস আচ্ছা লস অন সেলস মানে কি, সেলস করে যদি লাভ হয় সেটা, আর নয়তো সেলস করে যদি ক্ষতি হয় তাহলে সেটা আসবে। মনে থাকবে? আচ্ছা প্রথমে বলছি ডেপ্রিসিয়েশন, পরে গেইন অন সেলস, লস অন সেলস, মনে থাকবে? জি স্যার। এরপরে হচ্ছে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। বলেন একটু, চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। সকলে কথা শুনতে ভালো হইতো। কি বলছিস? দ্বিতীয় মানে প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশন। বলেন একটু, প্রথমে ডেপ্রিসিয়েশন, পরে হচ্ছে গেইন অন সেলস, লস অন সেলস, পরে নিব কি আমরা স্থায়ী মানে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। মাথায় থাকবে সকলের? জি জি স্যার। জি। আচ্ছা, আমি এই সমন্বয়টা পড়বো, এইটা অন্তত সকলে মনোযোগ সহকারে দেখবেন। উপরে তো সবাই পারবেন যদি এই 4টা সমন্বয় যদি পারেন, ঠিক আছে? হুম জি হুম। স্যার। দেখেন, হেল্ড টু ম্যাচুরিটি, সিকিউরিটি, ক্রেডিট এট কস্ট টাকা 43,000 on December 31, 31 ডিসেম্বর 2013, were sold 2014 for টাকা 34,000। দেখেন, আপনি 43,000 টাকার একটি মেশিন এটা ক্রয় করেছিলেন 2013 সালে। কত সালে 13 বলেন? সালে। 13 সালে। 2013 13 সালে। 13। were জি। sold, যেটি বিক্রি করা হয়েছিল 2014, 2014 সালে। কত টাকা ই করছে বলেন? 34,000 টাকায়। 34,000 টাকা। মেশিনের দাম ছিল কত টাকা? 34,000 টাকা। 43,000 টাকা। 43,000 43,000 টাকা। বিক্রি করছে কত টাকায়? 34,000 টাকা 34,000 টাকা। তাহলে লাভ করছে না লস করছে? লস লস হয়েছে। লস, লস কারণ বিক্রি করছে। লস। তাহলে এইটার জন্য আমরা বলতে পারি লস অ্যান্ড সেলস, সরি, হ্যাঁ লস অ্যান্ড সেলস। কি বলবেন বলেন? লস এন্ড সেলস। আচ্ছা ঠিক আছে, এখন লস অ্যান্ড সেলস এটা বুঝলাম, এটা কিসের লস অ্যান্ড সেলস? আচ্ছা দেখেন, এই সিকিউরিটি, আচ্ছা না ক্রেডিট, না, এটা এটা হচ্ছে লস অন সেলস। ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এটা কিসে বলেন? এটা মূলত ইনভেস্টমেন্ট, বলেন। ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, সেলস, লস মানে লস অ্যান্ড সেলস, ইনভেস্টমেন্টের বিক্রয়জনিত ক্ষতি, ঠিক আছে? এটা কি বলেন? লস এন্ড সেলস। বুঝতে পারছেন কি সবাই? জি। আচ্ছা, এখানে দুইটা এন্ট্রি হবে। কয়টা এন্ট্রি বলেন? দুইটা এন্ট্রি হবে। এই যে পণ্যটা বিক্রি করলো, কত টাকা বিক্রি করলো? কথা বলেন, ইনভেস্টর যে বিক্রি করলো কত টাকা বিক্রি 34,000 করলো? টাকা। এই বিক্রয়টা 34,000 এই টাকা। এই বিক্রয়টা কোথায় যায়? বিক্রয়টা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে, এই যে এখানে সেলস, এই দেখেন, সেলস অফ হেল্ড ম্যাচুরিটি ইনভেস্টমেন্ট 34,000 টাকা। মানে এই ইনভেস্টিং এ যায় স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়। তাহলে আমি একটা দেখাইলাম যে সেলস অফ হেল্ড টু ম্যাচুরিটি ইনভেস্টমেন্ট 34,000 টাকা। এটা কি বুঝছেন সবাই? জি। জি স্যার। আমি কোথায় যাবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। আপাতত ম্যাথ করাচ্ছি না, এখন ম্যাথ করাচ্ছে। এরপর দেখেন, এইখানে এই 43,000 টাকার মেশিনটা 34,000 টাকা বিক্রি করলো, অবশ্যই লস হয়েছে নাকি? হ্যাঁ, তা কত টাকা লস হয়েছে? লস হচ্ছে 43 সকলেই মাইনাস। ক্যালকুলেটর ব্যবহার করার জন্য অনুরোধ রইল। 9,000। বলেন 9,000 একটু, টাকা। কত টাকা লস হয়েছে? 9,000 টাকা। আচ্ছা, লস এন্ড সেলস এটা কোথায় যায়? অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যাবে। অপারেটিং বলেন, অ্যাক্টিভিটিস এর ভিতর। লস এন্ড সেলস অপারেটিং কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং এর ভিতরে যাবে। এই দেখেন একটু, লস এন্ড সেলস অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 9,000 টাকা। 9,000 টাকা। দেখেন, সজীব ভাই কি বুঝছেন? জি স্যার দেখেন, লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট 9,000, এটা গেল এইটা। ক্লিয়ার?
সবাইকে ক্লিয়ার? স্যার জি আচ্ছা, এই একটা কিন্তু গেল। এইটা কিন্তু আমরা কয়টা এন্ট্রি নিলাম? দুইটা। দুইটা দুইটা আচ্ছা, আসেন 2 নম্বরে। প্ল্যান্ট অ্যাসেট দ্যাট ওয়াজ কস্ট টাকা 50,000 ওয়ার 80% ডেপ্রিসিয়েটেড, মানে Depreciated. এই 50,000 টাকার মেশিনটার 80% অবচয় ওয়ার হয়ে গেছে। সোল্ড ডিউরিং 2014 ওয়ার 8,000, মানে এই মেশিনটা বিক্রি করা হয় 8,000 টাকায়। বোঝার চেষ্টা করবেন। এই যে মেশিনটা, এইখানে যে 50,000, এই 50,000 টাকা একটা মেশিনটা ক্রয় করছে। প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট, এই যে প্ল্যান্ট অ্যাসেট, এটার কস্ট হচ্ছে 50,000 টাকা। বলেন কস্ট কত? 50,000 50,000 টাকা 50,000 ক্রয় করেছিল, যার 80% অবচয়। 80%, 50,000-এর 80% হয় 40,000 টাকা। 50%-এর 80% কত আসে বলেন? মানে 50,000-এর 40,000 80% 40,000 টাকা। তাহলে এর অবচয় হয়েছে কত টাকা? 40,000 এইখানে এটা, এই 40,000 আমার অবচয়ের সময় কাজে লাগবে। ঠিক আছে, মনে থাকবে এই 40,000 টাকা কখন কাজে লাগবে? depreciation এর সময় অবচয় আচ্ছা, অবসরের সময়। 50,000 টাকার যদি 80%-এ 40,000 টাকা অবচয় হয়, মেশিনের অবশিষ্ট দাম থাকে কত? মানে প্ল্যান্ট অ্যাসেটের অবশিষ্ট 10,000 দাম থাকে কত? 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। ক্লিয়ার সবাই? জি স্যার। এই 10,000 টাকার প্ল্যান্ট অ্যাসেটটি ওয়ার সোল্ড, বিক্রি করা হয় 8,000 টাকায়। কত টাকায় বিক্রি করা হয় বলেন? 8,000 টাকায় এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? হয়েছে লস হয়েছে। লস হয়েছে। তাহলে এই জায়গায় লস অন সেলস, কি বলছি? লস অন সেলস sales প্ল্যান্ট অ্যাসেট। বুঝতে পারছেন কি? জি এখানে লস অন সেলস প্ল্যান্ট অ্যাসেট কত টাকা হবে? লস অফ চলে যায় 2,000 স্যার 2,000 টাকা। আমি আবার একটু রিপিট করছি। 50,000 টাকা একটা মেশিনের দাম, মানে একটা প্ল্যান্ট অ্যাসেটের দাম। একটা প্ল্যান্ট অ্যাসেটের দাম হচ্ছে 50,000 টাকা, যার 80% ডেপ্রিসিয়েশন। তাহলে এর 80% ডেপ্রিসিয়েশনে আসে 40,000 টাকা। তাহলে 40,000 40,000 টাকা যদি অবচয় হয়, তাহলে মেশিনের অবশিষ্ট দাম থাকে 10,000 টাকা। ওয়ার সোল্ড, যেটি বিক্রি করা হয় 2014 সালে ফর টাকা 8,000, যেটা বিক্রি করা হয় কত টাকায়? 8,000 টাকা 8,000 টাকায় বিক্রি করা হয়েছিল। এই প্ল্যান্ট অ্যাসেটের অবশিষ্ট দাম থাকে 10,000 টাকা। অবশিষ্ট দাম থাকে কত টাকা বলেন? 10,000 টাকা 10,000 টাকা। এই 10,000 টাকার প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করেছে 8,000 টাকায়, তাহলে অবশ্যই লস হয়েছে। তাহলে এটার জন্য যাবে লস অন সেলস প্ল্যান্ট অ্যাসেট। এই দেখেন, লস অন সেলস প্ল্যান্ট অ্যাসেট 2,000 টাকা। বুঝতে পারছি এই দুইটা? জি স্যার। জি আচ্ছা, পাইলাম এই দুইটা। এখন আম, এই 50,000 টাকা যাইবে প্ল্যান্ট অ্যাসেটের ভিতরে, যখন পারচেস করব তখন হিসাব হবে। এখানে 40,000 টাকা অবচয়ের হিসাবে যাইবে। আর এই 8,000 টাকা থেকে, 10,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করার পরে, ও সরি, এই যে সেলস করছেন কয় টাকায়? 8,000 টাকায়। এই যে এটা কি প্ল্যান্ট স্থায়ী সম্পত্তি বিক্রি করছেন না? হুম। স্যার স্থায়ী এটা সম্পত্তি ভিতর বিক্রি যাবে। করলে ইনভেস্টিং এ কিন্তু যাইবে। এই যে ইনভেস্টিং এ, এই দেখেন, সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট 8,000। বুঝতে পারছেন সজীব ভাই? জি স্যার। জি স্যার তাহলে এই টাকাটাও কিন্তু এখানে আসলো। এটা কিন্তু কয়েকটা, এই এন্টিটি কিন্তু কয়েক জায়গায় গেল। 3 বের যাবে এরপরে নেট ইনকাম as recorded on the income statement for the year was 46, মানে এইটার নেট ইনকাম দেওয়া আছে কত? 46,000 টাকা। এটা তো অলরেডি আমরা নিয়ে গেছি নাকি? জি ডিভাইডেন্ড পেইড অ্যামাউন্ট অফ টাকা 10,000। এই ডিভাইডেন্ড আমরা কোথায় যাই বলেন তো একটু? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ডিভাইডেন্ড পেইড কোথায় যায়? ফাইন্যান্সিং এর ভিতরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ভিতরে। আমার সমন্বয়কটা কি সকলে বুঝছেন? জি স্যার। হুম যে বোঝেন নাই আমি তাকে আবার বুঝাবো, কিন্তু বলতে হবে। রেজিং হুম হ্যান্ড। আরিয়ান আপু, আপনি কি লাইনে আছেন? জি 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 অবশ্যই আচ্ছা, ঠিক আছে। কথা বলবেন সকলে, মানে জি আমি কথা বলতেছি স্যার না, আরো আছে, আপনার বলিনি, এখানে আরেকজন আছে। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি। তাহলে আমাদের প্রথমে নিব কি বলেন, নিট ইনকাম। প্রথমে যাবে কি নিট ইনকাম। নিট ইনকাম, আমরা কত পাইলাম? 46,000 টাকা। এই নিলাম নিট 46,000 ইনকাম টাকা। 46,000 টাকা। এতটা বুঝছেন? জি স্যার। জি। এবার আমরা করব অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে কি করব বলেন? activity অপারেটিং অ্যাক্টিভিটিজ। অপারেটিং এখন অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে আমি আপনাদের কি বলেছি যে প্রথমে নিব আমরা ডেপ্রিসিয়েশন। প্রথমে কি ডেপ্রিসিয়েশন নিব? প্রথম। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। এখন আমরা ডেপ্রিসিয়েশন খুঁজবো। আচ্ছা, সবাই এই ডেপ্রিসিয়েশনটা একটু ফলো করবেন। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2014 সালে আছে কত? আইরিন আপু মনে হয় একটু মিউট করলে ভালো হয়। যদি কারো ফোন থেকে স্পেশালি সাউন্ড আসে তাহলে সে অফ করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। আহ, আমরা ছিলাম ডেপ্রিসিয়েশন নাকি? জি জি আচ্ছা, দেখেন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন সকলে একটু ফলো করেন। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2014 সালে আছে কত? 20,000 20,000। 2013 সালে আছে কত? 40,000 40,000। তাহলে আপনি বলতে পারেন 2013 সাল এবং 2014 সাল, 2013 সালে ছিল কত? 40,000। 40 2014 সালে আইয়ে হয়েছে কত? 20 কথা বলেন। 20,000 নতুন সালে আসছে 20,000 নাকি? 20,000 টাকা। জি এখানে ব্যবধান তো আছে 20,000 নাকি? শুনেন, জি। আমরা 40,000 টাকা থেকে এটা বিয়োগ করবো না, কারণ ডেপ্রিসিয়েশন কিন্তু আরো 40,000 আছে। কোথায়? এই দেখেন, কোথায় যেন, হুম, এই যে 40,000 টাকা এই যে প্লান্ট এখানে। অ্যাসেট দ্য কস্ট 50,000 or at 80% depreciate। এখন 50,000 টাকা কি হয়েছে? অবচয় হয়েছে। ক্লিয়ার? 40,000 টাকা অবচয় হয়েছে এখানে। মানে 50,000-এর 80% আছে কত টাকা? 40,000 এখন এই যে 40 আচ্ছা, এই যে মেশিনটা, এই মেশিনটা কত সালের? 13 2013 সালে সালের। মেশিনটা কত সালের? 13 সালে 2013 সালের। 2013 সালে কস্ট ওয়ার 80% ডেপ্রিসিয়েশন ওয়ার সোল্ড, যেটি বিক্রি করা হয়েছিল 2014 সালে। এটা বিক্রি করা হয়েছিল কত সালে? 14 সালে 2014 সালে। আচ্ছা, আমি এটার একটা ওয়ার্কিং আমি আপনার নিচে দেখাচ্ছি। এটা একটু সকলে ফলো করবেন, আমি জুম করে দেখাই। ঠিক আছে? এইটা ওয়ার্কিংটা আসলে একটু জি। কঠিন। আপনারা যদি আমার এটা বোঝেন তাহলে আমি আশাবাদী বুঝতে পারবেন। সবাই কি এই ওয়ার্কিংটা দেখা যায়? জি, জি জি ভালো করে দেখা যাচ্ছে। এই দেখেন, এখন দেখেন, কি করানো? হ্যাঁ, ঠিক বিগিনিং আছে। ডেপ্রিসিয়েশন 40,000 টাকা ছিল হচ্ছে 2013 সালে। মনে আছে? জি স্যার বিগিনিং মানে 2013 সালে বিগিনিং ডেপ্রিসিয়েশন ছিল কত টাকা? 40,000 টাকা। এবার 40,000 টাকা। এই 40,000 2013 সালে আমরা একটা মেশিন বিক্রি করেছিলাম। 2013 সালে আমরা একটা মেশিন বিক্রি করেছিলাম, যেই মেশিনটার অবচয় ছিল 40,000 টাকা। মনে আছে? জি স্যার আচ্ছা, এটা হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন জি স্যার। সোল্ড ইকুইপমেন্ট, মানে সোল্ড, SOLD, সোল্ড, যেটা আমরা বিক্রি করেছি। যেটা কি করেছি বলেন? বিক্রি করেছি। তাহলে এই মেশিনটার অবচয় কি আমার কাছে আছে? স্যার ধরেন তাই 2013 সালে যে 14 সালে মেশিনটার, বিক্রি করছে না? জি বলেন। 14 সালে বিক্রি করছে না? 2014 হ্যাঁ সালে 14 বিক্রি সালে। করছি। দেখেন 2014-13 সালে যে মেশিনটা 40,000 টাকা অবচয়, এই মেশিনটারে আমরা 2000 মানে বিক্রি করছি। ঠিক আছে? জি স্যার বিক্রি করা এই জি মেশিনটার জন্য অবচয় আছে 40,000 টাকা। ঠিক আছে? সোল্ড বুঝলাম। ইকুইপমেন্ট, জি এটা বাদ দেন। হুম। তাহলে আমাদের 2014 মানে ওই বছরে কোনো অবচয় থাকে না। থাকে? জি না প্লাস হুম। জি না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং ইয়ার, মানে এই বছরের নতুন ডেপ্রিসিয়েশন আছে কত টাকা? 20,000 টাকা। দেখেন, ঠিক আছে? নতুন এখানে অবচয় আসছে আছে কত টাকা? আমি যদি যাই এই 20,000 দেখেন, টাকা। নতুন অবচয় এখানে আছে 20,000 টাকা। হুম। নিচে স্যার নিচে এই দেখেন, এই নতুন অবচয় আছে কত? 20,000 20,000। তাহলে আগের বছরেরটা আমাদের কাটাকাটি হয়ে গেল। এই দেখেন, আবার জি বললাম বিগিনিং ডেপ্রিসিয়েশন আসলে
40,000 এই মেশিনটা 40,000 তাহলে এই মেশিনটা বিক্রয় হয়ে গেছিল 40,000, তাহলে আমরা এই মেশিনের অবচয়টা আমাদের এই সালেই শেষ। এরপরে আমাদের এবছরের ডেপ্রিসিয়েশন থাকে 0। পরবর্তীতে মেশিন অবশ্যই নতুন মেশিন ক্রয় করছে বলিয়েই নতুন কোন মেশিনের অবচয় ধার্য হয়েছে 20,000, কারণ এখানে প্ল্যান্ট অ্যাসেট ক্রয় করা আছে আরো, মানে স্থায়ী সম্পত্তি আরো কিনছিল, ওইগুলোর অবচয় হয়েছে 20,000। বুঝতে পারছেন? তাহলে এন্ডিং হুম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থাকে আমাদের 20,000। এই 20,000 ডেপ্রিসিয়েশনটা কি বুঝছেন সজীব ভাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি নিলাম, এই যে দেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 20,000। বিষয়টা ক্লিয়ার? জি আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এরপরে আমি কি বলছি? গেইন অন সেলস, লস অন সেলস। লস বলেন, ডেপ্রিসিয়েশনের পরে কি বলেন? গেইন অন গেইন অন সেলস, সেলস, লস লস অন অন সেলস। সেলস। এখন এই গেইন অন সেলস এবং লস অন সেলস আমি আপনাদের সমন্বয় পরে অবশ্যই মানে বুঝিয়ে দিয়েছি। দেখেন 43,000 টাকার মেশিন আপনি সরি 43,000 টাকার মেশিন আপনি 34,000 টাকায় বিক্রি করেছেন, যেখানে অবচয় ছিল 9,000 টাকা, সরি লস হয়েছে 9,000 টাকা। তাহলে লস অন সেলস ইনভেস্টমেন্ট, কি বলবো? লস অন সেলস ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্ট লস অন সেলস ইনভেস্টমেন্ট, এই যে উপরেরটা 9,000 টাকা। ক্লিয়ার? জি জি স্যার। এরপরে দেখেন, এই 50,000 টাকা মেশিনের 80% অবচয় ধার্য করার পরে 40,000 টাকা অবচয় হয়। 40,000 টাকা অবচয় বাদ দেওয়ার পরে মেশিনের দাম থাকে 10,000 টাকা। এই 10,000 টাকার মেশিনটি, মানে 10,000 টাকার প্ল্যান্ট অ্যাসেটটি বিক্রি করা হয় 8,000 টাকায়। তাহলে অবশ্যই এখানে 2,000 টাকা লস হয়েছে। এই কারণে এখানে আমরা বলতে পারি লস লস অন সেলস প্ল্যান্ট অ্যাসেট। কি বলতে পারি? লস অন সেলস প্লাস প্ল্যান্ট অ্যাসেট 2,000 টাকা। ক্লিয়ার? এদের কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার আরেকটা কথা, যোগ বিয়োগের কথা কিন্তু বলা হয় নাই। একটু দেখেন, আমি আবার একটু বলি, ডেপ্রিসিয়েশন এটা যোগ হবে না বিয়োগ হবে? আমি কালকে আপনাদের মনে জি রাখার স্যার। জন্য একটু সহজে বলে দিয়েছিলাম যে আসলে যদি মনে না থাকে তাহলে এই ট্রিক্সটা অবলম্বন করবেন। এটা হচ্ছে একমাত্র এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর জন্যই ব্যবহার করবেন, অন্য কোথাও না। বলছি, এই এইগুলো যদি ভালো লাগে আপনার তাহলে হবে বিয়োগ, যদি খারাপ লাগে আপনার তাহলে হবে যোগ। দেখেন, ডেপ্রিসিয়েশন হয়েছে মানে অবচয় হয়েছে 20,000 টাকা। অবশ্যই অবচয় হইলে আমাদের খারাপ লাগার কথা, এই কারণে এখানে করছি প্লাস, মানে যোগ করছি। দেখেন, আমরা একটা পণ্য, এই যে ইনভেস্টমেন্ট বিক্রি করেছি, বিক্রয় করে আমাদের লস হয়েছে, এটা আমাদের অবশ্যই খারাপ লাগার কথা, এই কারণে এটা আমাদের যোগ হয়েছে। এবারে বলি, আচ্ছা, প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে আমাদের লস হয়েছে, আমাদের অবশ্যই খারাপ লাগছে, এই কারণে কি বললাম? আমাদের 2,000 টাকা প্লাস। খারাপ লাগলে যোগ করবেন, ভালো লাগলে জি মাইনাস করবেন। বিয়োগ আচ্ছা, এইটা বিয়োগ আমি করব বলছি, এটা কি কারো বলার জন্য আমি বলিনি, এটা আমি আপনাদেরকে মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? মানে মনে রাখার জন্য জি জি আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমরা অবচয় নিলাম, ডেপ্রিসিয়েশন নিলাম, আমরা নিলাম গেইন অন সেলস, লস অন সেলস, এই দুইটা নেওয়া হলো। এবার আমরা এই এটা দেখব, কি বলে, এই ছকটা দেখব। এখান থেকে আমরা খুঁজে বের করব আহ স্থায়ী মানে সরি চলতি সম্পত্তি। কি দেখবো বলেন? চলতি সম্পদ। চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি। বলেন, চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। রাজনীতি। মনে থাকবে সকলের? জি স্যার। একমাত্র ক্যাশ ব্যতীত, ক্যাশ বাদে। ক্লিয়ার? এখন দেখেন, কারেন্ট অ্যাসেট, আদার এন্ড কস্ট, আচ্ছা এটা কি চলতি সম্পদ না? জি হুম স্যার। আচ্ছা, এই দুইটা কিন্তু চলতি সম্পদ না। দেখেন নিচের দুইটা নাকি? জি না স্যার। তাহলে এইটার ভিতরে এই এই এন্ট্রিটা যাবে, ফাইন্যান্সিং সরি এই অপারেটিং অ্যাক্টিভিটির ভিতরে এইটা যাবে। আর চলতি দায় দেখেন, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে না, কারেন্ট লায়াবিলিটিস এটা যাবে। ক্লিয়ার? জি। এবার আসেন বন্ড পেয়েবল, এটা দীর্ঘমেয়াদী দায়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ভিতরে যাবে। ক্যাপিটাল স্টক এটাও দীর্ঘমেয়াদী দায়, এটাও যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে। আমি আশাবাদী বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই এই পুরোটার ভিতর থেকে মানে চলতি সম্পদ আছে একটা, চলতি দায় আছে একটা, আর কিছু আছে কিনা দেখেন। চলতি সম্পদ আর চলতি দায় আর কিছু আছে? কারো সন্দেহ আছে যে এর ভিতরে চলতি সম্পদ এবং চলতি দায় আরো আছে? না মনে যদি হয় না না থাকে না তাহলে আমরা এই দুইটা জিনিসের হ্রাস বৃদ্ধি দেখব। এই দুইটা জিনিসের কি দেখবো বলেন? হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধি দেখবো, যে এটা কোনটা বাড়ছে কোনটা কমছে। এখন কারেন্ট কমছে অ্যাসেট, এই কারেন্ট অ্যাসেট দেখেন 2013 সালে ছিল 60,000 টাকা, কিন্তু 2014 সালে আইসা হইছে 85,000 টাকা। দেখেন এই সম্পত্তির বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে?
কথা বলবেন। বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে। আচ্ছা, ইনক্রিজ হয়েছে। আচ্ছা, কত হাজার টাকা বৃদ্ধি পাইছে? 25,000 টাকা বৃদ্ধি পাইছে। কত টাকা বলেন? 25,000 আচ্ছা, সম্পদ বৃদ্ধি পেলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে ভালো ভালো লাগে। লাগে। তাহলে অবশ্যই মাইনাস হবে। অবশ্যই কিভাবে বলেন? মাইনাস হবে। ইনক্রিজ কারেন্ট অ্যাসেট মাইনাস 25,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসেন, এই কারেন্ট অ্যাসেটের কাজ হইলো। এবার আসেন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস 2013 সালে আছে 22,000 টাকা, 2014 সালে আছে 40,000 টাকা। এবার এইটা কি, এই যে লাইবিলিটিস বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। আচ্ছা, কত বৃদ্ধি পাইছে বলেন তো? 18,000 টাকা বৃদ্ধি পাইছে। বলেন কত টাকা, কত হাজার বৃদ্ধি পাইছে? 18,000 টাকা। আচ্ছা, এইটা বলেন, এখন দায় যদি বাড়ে, মানুষের যদি ঋণ বাড়ে, এক কথায় ঋণই যদি বাড়ে, তাহলে মানুষের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে খারাপ লাগে। তাহলে খারাপ যদি লাগে তাহলে অবশ্যই যোগ হবে। তাহলে কত টাকা? 18,000 টাকা। কত টাকা বলেন? 18,000 ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস 18,000 টাকা প্লাস। এতটুকু ক্লিয়ার? তাহলে আর কিছু অবশিষ্ট রইলো? আমি বলছি 4টা জিনিস নিবেন, সরি 3টা জিনিস। আচ্ছা, ডেপ্রিসিয়েশন নিয়েছি, একটা হলো লস অন সেলস, গেইন অন সেলস, এই হলো 2টা। এবার চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, এটাও নিলাম। তাহলে আর কিছু বাকি আছে? না স্যার। হইলো এটা। এবার দেখেন, আমরা এই টাকা কয়টা যোগ বিয়োগ করে এখানে হইলো 24,000 টাকা। প্রয়োজনে একটু আপনারা করে দেখতে পারেন। এই 24,000 টাকা আমরা এই 46,000 টাকার সাথে আমরা যোগ দিব। যোগ দিলে আসে আমাদের 70,000 টাকা। এই 70,000 টাকাকে আমরা বলবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমার এই একটা উত্তর হয়েছে। কয়টা উত্তর হয়েছে বলেন? একটা উত্তর হচ্ছে। এটা কি এতটুকু বুঝতে পারছেন সবাই? জি, সব আল্লাহ থেকে বুঝছে। গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, এই নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা যদি বের করতে পারেন, নিচের কয়টা অনেক সহজ, নিচের 2টা সহজ। বুঝতে পারছেন? জি, আচ্ছা, এবার আমরা বের করব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বলেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। এই এই এন্ট্রিটায় মাত্র 2টা জিনিস যায়। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কয়টা জিনিস যায় একটু বলবেন? 2টা জিনিস এই 2টা জিনিসের নাম হচ্ছে পারচেজ এবং সেলস। বলেন পারচেজ এবং, কথা বলেন, পারচেজ এবং সেলস। কোন জিনিসের Sales। পারচেজ সেলস? স্থায়ী সম্পত্তির। বলেন কোন জিনিসের? স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়। স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়। বিক্রয়। এবার আমি একটু সমন্বয়ে যাই। দেখেন, আমরা সমন্বয় এই 8,000 টাকার একটা পণ্য কি করছিলাম বলেন একটু প্লিজ? সেলস করেছি। কি করছি? প্ল্যান্ট অ্যাসেট। কি সেলস করছি বলেন? প্ল্যান্ট অ্যাসেট। তাহলে প্ল্যান্ট অ্যাসেট সোল্ড, বিক্রি। কত টাকা? 8,000। এই দেখেন নিচ্ছি, এই সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট 8,000 টাকা। আর এইখানে অন্য কোনো কিছু মনে করতে বলিনি। দেখেন, আমরা যদি পারচেজ করি তাহলে আমরা অবশ্যই টাকা দেই, এজন্য বিয়োগ হবে। আর আমরা যদি বিক্রি করি তাহলে আমরা টাকা পাবো, তাহলে এখানে যোগ হবে। বিক্রি করলে যোগ, ক্রয় করলে বিয়োগ। আশাবাদী বুঝতে পারছেন? মানে টাকা আসলে যোগ, টাকা গেলে বিয়োগ। ক্লিয়ার? হুম। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এই এন্টিটি সকলে বুঝছেন? জি, এরপরে এই যে উপরেরটায় 43,000 টাকার একটা পণ্য বিক্রি করা হয়েছিল 34,000 টাকায়। দেখেন, ওয়ার সোল্ড টাকা 2014 ফর দা টাকা 34,000। ক্লিয়ার এটা? জি, তাহলে সিকিউরিটি সিকিউরিটি, এই যে ম্যাচুরিটি সিকিউরিটি ইনভেস্টমেন্ট, এটা মূলত ইনভেস্টমেন্ট বলা হয়, এটা হচ্ছে 34,000 টাকা। এই দেখেন, সেলস অফ হেল্ড টাকা। টু ম্যাচুরিটি ইনভেস্ট 34,000 টাকা। বিষয়টা কি ক্লিয়ার? শিওর? জি, এরপরে আসেন একটু উপরে উঠি। এখন এইখানে আপনি সম্পদ খুঁজবেন। দেখেন, এই একটা প্ল্যান্ট অ্যাসেট আছে। ক্লিয়ার? এই প্ল্যান্ট অ্যাসেট কত আছে বলেন 2013 সালে? 2,15,000
কত বলেন 2 একটু? লাখ 2,15,000 টাকা। আচ্ছা, আপনারা একটু ক্যালকুলেটর উঠান 2,15,000 জি স্যার আচ্ছা উঠাইছেন? জি এই 2015 সালের একটা মেশিন বিক্রি করা হয়েছিল, যেটার মেশিনের দাম ছিল 50,000 টাকা। পাইছেন? জি স্যার এইখান থেকে মানে আপনার মেশিনে যখন কিনছেন তখন একটা মেশিনের দাম ছিল 2,15,000। এখান থেকে আপনি আচ্ছা একটা প্লান্ট অ্যাসেট বিক্রি করছেন, যেই প্লান্ট অ্যাসেটের দাম ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা মাইনাস করেন, করলাম থাকে কত টাকা? 1,65,000 টাকা। কত টাকা বলেন? 1,65,000 এরপরে 1,65,000 আপনার কাছে দেখেন 2013 সালে 1,65,000 টাকার মেশিন থাকার কথা নাকি? হুম 2014 সালে আছে কত বলেন? 3,35,000 তাহলে সে কি ক্রয় করেছে না বিক্রি করছে? ক্রয় করছে। অবশ্যই ক্রয় করেছে নাকি? না হলে বাড়লো কিভাবে? নাহলে কি চুরি করলো সে? হুম না বিষয়টা বুঝছেন কিনা? দেখেন 2,15,000 টাকার আমার প্ল্যান্ট অ্যাসেট 2013 সালের ছিল। এই 2013 সালে আরো 50,000 টাকার একটা প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রি করার পরে আমার কাছে প্ল্যান্ট অ্যাসেট থাকে 1,65,000 টাকা। 2013 সালে আমার কাছে প্ল্যান্ট অ্যাসেট থাকে কত বলেন? 1,65,000 টাকা। 65,000 সেক্ষেত্রে টাকা। আমি 2014 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ দেখতেছি আমাদের কাছে মেশিন আছে, সরি প্ল্যান্ট অ্যাসেট আছে 3,35,000 টাকার। তাহলে 3,45,000 টাকা থেকে, সরি 3,35,000 টাকা থেকে আমরা মাইনাস করব 1,65,000 টাকা। থাকে কত আমাদের? 1,70,000 টাকা। কত থাকে বলেন? 1,70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা। 1,70,000 টাকার প্ল্যান্ট অ্যাসেট এই লোক ক্রয় করেছে। বিষয়টা কি ক্লিয়ার? জি জি স্যার এই দেখেন প্ল্যান্ট অ্যাসেট, এই যে প্ল্যান্ট অ্যাসেট পারচেজ প্ল্যান্ট অ্যাসেট, পারচেজ প্ল্যান্ট অ্যাসেট 1,70,000 টাকা। বের করাটা কি বুঝতে পারছেন? জি স্যার আমার এখানে একটু দেখার দরকার নাই, ঠিক আছে? এখানে তো দেখলেও হবে, কিন্তু এটা আপনার বোঝাটা দায় হবে, ঠিক আছে? হুম 1,70,000 টাকার ওকে আপনি প্ল্যান্ট অ্যাসেট ক্রয় করেছেন। এখন ক্রয় যদি করেন অবশ্যই টাকা দিয়েছেন নাকি? হুম হুম টাকা দিলে এই মাইনাস, বুঝতে হুম পারছেন? জি স্যার আচ্ছা ঠিক আছে, এবার এই তিনটা যোগ বিয়োগ করে আসে মাইনাস 1,28,000 টাকা, যেটার নাম আমরা দিব নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বলবো কি বলবো? নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বিষয়টা কি ক্লিয়ার? এরপরে আমরা করব হুম। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি করব বলেন? ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ভেতরে আমরা জানি একদম কিছু জিনিস মুখস্থ কালকে বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে ডিভাইডেন্ড, এরপরে হচ্ছে কমন স্টক, আরেকটা ছিল বন্ড, বন্ড, ঠিক আছে? এখন আমরা দেখব এখানে কি কি আছে। দেখেন ডিভাইডেন্ড পেইড, এটা তো অবশ্যই এখানে আছে, বুঝতে পারছেন? ডিভিডেন্ড এন্ড পেইড ডিভাইডেন্ড পেইড, এই পেইড যেহেতু এটা মাইনাস হবে। এই দেখেন ডিভাইডেন্ড পেইড, এই যে পেইড অফ ডিভাইডেন্ড 10,000 টাকা মাইনাস করলাম। ক্লিয়ার? জি জি স্যার এরপরে আরেকটা আছে যেটা ডিভিডেন্ড পেইড। এখানে দেখেন বন্ড পেয়েবল, দীর্ঘমেয়াদী দায়। বন্ড পেয়েবল কি? কথা বলেন। বন্ড পেয়েবল বিগত বছরে ছিল না, দীর্ঘমেয়াদী দেখছেন? দায় এই যে বন্ড জি আমার 2013 সালে ছিল না, 2065 সালে মানে সরি 2014 সালে আছে না? হুম এখানে হচ্ছে বন্ড ইস্যু, বন্ড ইস্যু করছে দেখি তো টাকা আসছে পাইছে। বন্ড কি করছে বলেন? জি ইস্যু করছে। ইস্যু ইস্যু করার করতে কারণে দেয় টাকা পাইছে 2014 সালে বৃদ্ধি পাইছে। এই কারণে আমরা বলবো কি, এই যে ইস্যু বন্ড পেয়েবল, বলেন কি বলবো? ইস্যু বন্ড পেয়েবল কত টাকা? 75,000 টাকা। কত টাকা বলেন? ৭৫,০০০ টাকা 75,000 টাকা। আমার আশাবাদী আর কিছু নাই। এই যে ক্যাপিটাল স্টক এটা যাবে না, আর রিটার্ন আর্নিংও যাবে না, ঠিক আছে? এখন হুম এই 75,000 টাকা থেকে আমাদের ডিভাইডিং পেইড, এটা যদি 10,000 টাকা মাইনাস করি আমাদের থেকে 65,000 টাকা। কত থেকে বলেন? 65,000 টাকা। এই 65,000 টাকাকে আমরা বলবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই